আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের নিয়মিত নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের জন্য থাকছে সুকান্ত দাসের কলম থেকে একটি হাড় হিম করা ভয়ের গল্প, জুজু যদি আসে। আজকের গল্প পাঠে আমার সাথে রয়েছে অরিজিৎ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সুকান্ত দাসের কলম থেকে জুজু যদি আসে। ভয় কাকে বলে বিল্টু এখনো ভালোভাবে জানে না। খাতায় অঙ্ক না পারলে মাঝে মাঝে বাবা মা তাকে বকাবকি করে, মারধরও করে। স্কুলে টিউশনের ক্লাসে মাঝে মাঝে কান ধরেও দাঁড়িয়ে থাকতে হয়। আসলে অঙ্কে তার মাথাটা কিছুতেই খোলে না। তো কি হয়েছে, সে পড়ে তো মাত্র ক্লাস 2তে, কিন্তু তবুও কেন জানি না তার মাথা পড়াশোনাতে খুব একটা খোলে না। সে সব থেকে বেশি ভালোবাসে চুপচাপ বসে ছবি আঁকতে, আর ছবি আঁকার জন্য ছোট কাকার এই ঘরটা সে বেশ পছন্দ করে। একটা সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে ঘষে ঘষে একটা ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করছিল সে, আর ঠিক তখনই শব্দটা শুনতে পেল। ঘরের মধ্যে একটা শব্দ হলো বলে মনে হচ্ছে না, কিন্তু ঘরের দরজা তো আমি ভেতর থেকে বন্ধ করে রেখেছি। বিল্টু এবার মুখ তুলে তাকালো ঘরের চারপাশে। ছোট কাকার ঘরটা একটু ছোট, দোতলা। এই ঘরটায় ছোট কাকা ছাড়া আর কেউ চট করে আসতো না। বিল্টু উঠে জানলার দিকে এগিয়ে যায়। জানলাটা তখন বন্ধ করাই ছিল। জানলা খুলে বাইরে তাকাতেই বিল্টু দেখতে পায় বাইরে অন্ধকার নেমে আসতে শুরু করে দিয়েছে। বিকেলবেলা সে এখানে এসেছিল। এতক্ষণ বসে আঁকতে আঁকতে সন্ধ্যা হয়ে গেছে। দূরে কোনো একটা বাড়ি থেকে সন্ধ্যাবেলার ঘণ্টার ধ্বনির শব্দ শোনা যাচ্ছে। ঘরের ভিতর টিম টিম করে জ্বলছে সাদা আলোটা। সেই আলোতেই বিছানার উপর বসে ছবি এঁকে চলেছিল বিল্টু। এবার পিছনের দিকে ঘুরে বিছানার দিকে এগোতে যাবে, এমন সময় দেখতে পেল বিছানার উপরে তার সাদা কাগজে আঁকা ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে একটা কালো মতো ছায়া। ছায়াটা যেন তাকে দেখতেই পায়নি, এমনভাবে তার দিকে পিছন ফিরে বসে রয়েছে। বিল্টু চুপ করে দাঁড়িয়ে রইল। থরথর করে তার ঠোঁটটা কাঁপতে লাগলো। সে যে কিছু বলবে সেটা সে বলতে পারছিল না। এমন সময় দেখতে পেল ঘরের দরজার কাছে চেয়ারটায় বসে নিজের টেবিলের উপর ঝুঁকে কি যেন করছে ছোট কাকা। বিল্টু বলল, ছোট কাকা, ছোট কাকা, বিছানার উপরে ওই ছায়াটা কিসের? ছোট কাকা মুখ তুলে তাকালো বিছানার উপর। কোনো ছায়া নেই। ছোট কাকার মুখে একটা হাসি, তার হাতে পেন। ছোট কাকা আগের মতোই বলল, কোথায় ছায়া? কোথাও কিছু নেই তো। বিল্টু, তুই ছবি আঁকতে আঁকতে হঠাৎ বিছানা থেকে নেমে গেলি কেন? বিল্টু বিছানার দিকে এগিয়ে এলো। সত্যি তো, কোথাও তো কিচ্ছু নেই। তাহলে কি চোখের ভুল করলো সে? মাঝে মাঝে অবশ্য চোখের ভুল হতেই পারে। তাছাড়া ঘরের আলোটা কেমন যেন একটা হয়ে আছে। বিল্টু বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় উঠে তার পেন্সিলটা তুলে নিয়ে আবার ছবি আঁকতে শুরু করে দিল। ছোট কাকা কখন যেন বিছানার কাছে এসে পড়েছে। বিল্টুর মাথার উপর একটা হাত রেখে মাথায় হাত বোলাতে বোলাতে ছোট কাকা বলল, জুজু কাকে বলে তুই জানিস? জুজুর কথায় একটু চমকে উঠল বিল্টু। জুজুর কথা সে বাবার কাছে, মায়ের কাছে, এমনকি দিদির কাছেও শুনেছে। কিন্তু ওদের কাছে যেমন শুনেছে, ছোট কাকার কাছে শুনল একটু অন্যরকম। ছোট কাকা আস্তে আস্তে আবার বলল, জুজু দেখেছিস কখনো বিল্টু? আমি কিন্তু দেখেছি। ছোট কাকার গলাটা এই সময় কেমন যেন একটা অদ্ভুত বলে মনে হয় বিল্টুর। বিল্টু পিছন ফিরে তাকায়। ঘরের সাদা আলোতে ছোট কাকার মুখটা এখন ভালোভাবে দেখা যাচ্ছে না।
তবু এই মুখটা দেখতে দেখতে বিল্টু ছোট থেকে অভ্যস্ত হয়ে গেছে। তাই বুঝতে পারে ছোট কাকা এখন হাসছে না, স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে। ছোট কাকার দুটো উজ্জ্বল চোখ, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সবকিছু কেমন যেন অদ্ভুত বলে মনে হয় তার। যেন মনে হয় ছোট কাকা ঠিক তার সামনে বসে নেই, তার সামনে ছোট কাকার মতো অন্য কিছু একটা যেন বসে আছে। বিল্টু কিছু একটা বলতে যায় কিন্তু পারে না। ছোট কাকা তার মাথার উপর যে হাতটা বুলিয়ে দিচ্ছে সেটা কি ভীষণ ঠান্ডা। মাথার উপর থেকে পিঠ পর্যন্ত হাতটা বোলাতে বোলাতেই যেন মনে হচ্ছে বরফের একটা স্রোত বিল্টুর গোটা শির দ্বারা বেয়ে বয়ে যাচ্ছে। তার পেন্সিল ধরা হাতটা একটু একটু করে অবশ হয়ে আসছে। বিল্টু তাকিয়ে দেখে খাতার উপর সে যেটা আঁকতে শুরু করেছিল সেটা যেন অন্য কিছু হয়ে গেছে, একটা লম্বা মানুষের শরীরের মতন। আর তার গোটা শরীরের চারপাশে কালো কালো ধোঁয়ার মতন কালো কালো হিজিবিজি। কিন্তু এইসব সে কখন আঁকলো? বিল্টু গাছের ছবি আঁকতে ভালোবাসে, একটা গাছই তো আঁকতে শুরু করেছিল সে। ছোট কাকা তখন আস্তে আস্তে বলছে, জুজু যেদিন দেখবি সেদিন বুঝতে পারবি জুজু আসলে খারাপ কিছু নয়। ওকে ভয় পাবি না, ওকে ভয় পেলেই কিন্তু ভয় দেখাবে। ওর চোখের দিকে একভাবে তাকিয়ে থাকবি, তাহলে দেখবি জুজু তোকে কিচ্ছু করতে পারবে না। জুজু কি? জুজু কি সেটা তো এমন ভাবে বলা যাবে না রে বিল্টু। জুজুকে নিজের চোখে দেখতে হবে, তাকে বুঝতে হবে, আর তাহলেই একদিন দেখতে পাবি। ছোট কাকা কথাগুলো বলতে বলতেই একবার পিছনের দিকে ঘুরে তাকায়, আর তার চোখের দৃষ্টি অনুসরণ করে বিল্টু ছোট কাকার টেবিলটার দিকে তাকাতেই দেখতে পায় টেবিলের সামনে ছোট কাকা বসে রয়েছে, তার হাতে পেন। পিছন থেকে দেখেও বিল্টু বুঝতে পারে ছোট কাকা টেবিলের সামনে বসে কিছু একটা লিখে চলেছে। কিন্তু ছোট কাকা যদি ওখানে হয় তাহলে তার সামনে কে? বিল্টু আস্তে আস্তে মুখটা ঘোরায় সামনের দিকে। ততক্ষণে ছোট কাকার গলাটা কেমন যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে, যেন একটা চাপা ফ্যাস ফ্যাসে গলায় ছোট কাকা বলছে, একবার যদি তুই জুজুকে দেখতে পাস তাহলে জুজু সব সময় তোর আশেপাশে থাকবে, তোর সঙ্গে সঙ্গেই থাকবে, কিন্তু জুজু তোর কোনো ক্ষতি করবে না। বিল্টু, জুজুকে ভয় পাবি না, সব সময় তার চোখের দিকে তাকাবি, বুঝলি? সোজা চোখের দিকে তাকাবি। কথাটা শুনতে শুনতেই বিল্টু মুখ তুলে তাকায় সামনের দিকে। ছোট কাকা যেখানটায় বসেছিল সেখানটায় হঠাৎ কেমন যেন অন্ধকার হয়ে গেছে, সাদা আলোটা যেন আরো কমে এসেছে। বিল্টু সেদিকে তাকিয়ে দেখল তার সামনে একটা কালো ছায়া বসে রয়েছে। তার চোখের দিকে তাকাতেই দেখতে পেল মানুষের চোখ নয়, মানুষের চোখ এমন হতে পারে না। লাল টকটকে দুটো চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। বিল্টু সেই দিকেই তাকিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে তার পুরো শরীর জুড়ে যেন একটা ভয় দেখা দিল। বিল্টু চিৎকার করতে গেল, কিন্তু তার গলা থেকে একটু শব্দ বেরোলো না। বিছানা থেকে ঝট করে লাফিয়ে সে নিচে নামলো, নেমে সোজা দরজার দিকে ছুটে গেল সে। দরজার পিছনে দাঁড়িয়ে থেকে সে শুনতে পেল, ভয় পাচ্ছিস কেন রে বিল্টু? বলেছিলাম না জুজুকে ভয় পাবি না। জুজু যাদের পছন্দ করে তাদের ভয় দেখায় না। চলে যাচ্ছিস কেন? ছোট কাকার গলাটা এখন আরো বদলে গেছে। সেই গলার শব্দগুলো শুনলে কিন্তু বুকের ভেতর ধূপপোকানি যেন বাড়তে থাকে। দরজার কাছে ছুটে গিয়ে হাতড়াতেই নিচের দিকের ছিটকিনিটা খুলে ফেলে সে। ঘরের দরজায় দুটো ছিটকিনি, একটা উপরে একটা নিচে। বিল্টু সবসময় নিচের ছিটকিনিটা লাগায়।
ছিটকিনিটা খুলতেই হুড়মুড় করে বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজার হুড়কোটা লাগিয়ে দিয়ে আবার হুড়মুড় করে নিচের দিকে নামতে যেতেই চোখে পড়ে সিঁড়ির একদম নিচ থেকে তার দিদি উপরের দিকেই উঠে আসছে। ছাদের দিকের দরজাটা তো বন্ধ। এই বাড়িতে ছাদে যাওয়া বারণ। আগে যাওয়া হতো, মাঝে মাঝে দরজাটা খোলাও হতো, কিন্তু এখন সেটা মায়ের কথায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তুই তুই আবার ওই ঘরে গেছিলি? তোকে বারণ করেছি না? তোকে কতবার বলেছি না সন্ধ্যের পর উপরের ঘরে যাবি না? মা জানতে পারলে কিন্তু খুব বকবে। আমি তো ছবি আঁকতে গেছিলাম। ওই ঘরে বসে ছবি আঁকলে ছবি আঁকাটা ভালো হয়। নিচে বাবা মা তুই সবাই থাকিস, তাই হয় না। বুঝতে পারছিস না? মা তো বারণ করেছে। ওই ওই ঘরে সন্ধ্যার পর যাবি না। দিনের বেলা যা, কিন্তু অন্ধকার নামলে। কেন দিদি, অন্ধকার নামলে কেন ওই ঘরে যাব না? ওই ঘরে তো ছোট কাকা থাকে। কথাটা শুনে বিল্টুর দিদি সায়নী এবার কেমন যেন একবার থমকে যায়। তারপর এগিয়ে এসে বিল্টুর মাথার উপর একটা হাত রেখে শান্তভাবে বলে, ছোট কাকা থাকে বলেই তো বলছি। ছোট কাকাকে শুধু শুধু বিরক্ত করিস কেন? তুই তো জানিস ছোট কাকা নিজের মতোই থাকতে ভালোবাসে। তাই ছোট কাকাকে বিরক্ত করতে নেই। উপরের ঘরে যাবি না, বিশেষ করে অন্ধকার নামলে। বিল্টু মাথা নাড়ায়। একবার প্রবল ইচ্ছা হয় একটু আগে যা হয়েছে সব কথাই দিদিকে খুলে বলতে, বিশেষ করে এই জুজুর কথাটা। জুজুকে সে দেখেছে, লাল চোখ, কালো শরীর। দিদি ওর কথা বলেছিল একদিন। তাই দিদির সঙ্গে হাঁটতে হাঁটতে দিদির ঘরের দিকে যেতে যেতে বিল্টু বলল, আচ্ছা দিদি, তুই জুজুর কথা বলছিলি না আমাকে? জুজুকে কেমন দেখতে রে? সায়নী একটু অন্যমনস্ক হয়েছিল। সে তার আলমারি গোছাতে গোছাতে বলল, জুজুকে দেখতে খুব ভয়ঙ্কর। তাকে বাচ্চারা দেখতে পারে না। একবার কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। আমিও তো দেখেছিলাম। তুই দেখেছিলি? কোথায় দেখেছিলি? কখন দেখেছিলি? সায়নী এবার বেশ মজা পায়। বিল্টুকে আরও একটু ভয় দেখাবার জন্য বলে, জুজুকে আমি দেখেছিলাম আমাদের ঘরের সিলিংয়ে। ওই দেখ, ওই যে ওইখানে, ওইখানটাতে অনেক দিন আগে। তখন তুই আরও ছোট থেকে আমার ঘরে ঘুমোতিস না, তখন মা বাবার সাথে ঘুমোতিস। একটু বড় হওয়ার পর মা বাবা ওই ঘরে ঘুমায় আর তুই আর আমি এই ঘরে থাকি। একদিন রাতের বেলা হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। দেখি ওই সিলিং থেকে লম্বা মতো কি যেন একটা তোর পায়ের দিকে এসে পড়েছে। ঘরের মধ্যে তখন আলো নেই, ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমি বিছানায় উঠে বসলাম, আর তারপরেই দেখতে পেলাম ওই উপরের সিলিংটা জুড়ে কে যেন হেঁটে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে সায়নী আর চোখে তাকায় বিল্টুর দিকে। বিল্টু হাঁ করে শুনছে তার কথা। সে যে ভীষণ ভয় পাচ্ছে সেটা বুঝতে পেরে সায়নী আরো মজা পায়। তারপর আস্তে আস্তে অন্ধকারের মধ্যে চোখটা সয়ে এলো। দেখতে পেলাম জুজু ঘুরে বেড়াচ্ছে। সে দুটো হাত পায়ের ঠিক পিছনের দিক দিয়ে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে, আর সেভাবেই হাঁটছে, ঠিক যেন মাকড়সার মতো। বিল্টুর গলা শুকিয়ে আসে। বিছানার একপাশে সে চুপ করে বসে পড়ে। জানলাটা খোলা। বাইরে তখন অন্ধকারটা আরো মিশকালো হয়ে উঠেছে। সায়নী কিন্তু তখন আবার বলতে শুরু করলো, প্রথমে ভালো করে বুঝতে পারলাম না। তারপর সে যখন ঠিক আমাদের মাথার উপরটা এলো, তখন তাকিয়ে দেখলাম তার দুটো চোখ সাদা। কিন্তু জুজুর দুটো চোখ তো লাল হয় দিদি। আরে তোকে এসব কে বলেছে? দুটো চোখ সাদা, মনে নেই? সেই সাদা দুটো চোখে সে আমাদের দিকে তাকিয়ে আছে।
গোটা শরীর জুড়ে কালো লম্বা চুলের মতো কি যেন একটা, পুরো সিলিং জুড়ে সেই চুলগুলো ছড়িয়ে রয়েছে। আর সেই চুল কয়েকটা আমাদের বিছানার উপরে এসে পড়েছে। আমি তো ভাবলাম একবার চিৎকার করে বাবা মাকে ডাকি, কিন্তু আমি তো তোর মতো ভীতু নই যে অন্ধকারে ভয় পাবো। ডাকলাম না। আরও কিছুক্ষণ ওভাবে বসে থাকার পর দেখলাম জুজু সিলিং ছেড়ে আমাদের বিছানার উপরে নেমে এসেছে, আমাদের পায়ের কাছে বসেছে। বিল্টু আরো ভয় পেয়ে গেল। সে এখন বিছানার চাদরটা হাত দিয়ে চেপে ধরে রয়েছে। সায়নী ব্যাপারটা বুঝতে পেরে তার দিকে ঘুরল না। আলমারির পাশে জানলার কাছে গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখি বিছানার উপর নেমে জুজু আস্তে আস্তে তোর দিকে এগোচ্ছে। বোধহয় তোকে ধরে নিয়ে যাবে বলেই ভেবেছিল, কিন্তু আমি তো ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমি উঠে বসলাম, আর তারপর বিছানার এক পাশে থাকা একটা লাঠি দিয়ে জোরে মারলাম সেই জুজুর মাথাটা লক্ষ্য করে। ব্যাস, এক বাড়িতেই কাজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জানালা দিয়ে হুড়মুড় করে সে পালিয়ে গেল। বিল্টু অবাক হয়ে গেল দিদির সাহসের কথা শুনে। জুজুকে দিদি লাঠি দিয়ে মেরেছে, আর একটু আগে সে নিজে জুজুকে একবার মাত্র দেখতে পেয়ে এমন ভয় পেয়ে গেল। আর কোনোদিন আসেনি? জুজু আমাকে ভীষণ ভয় পায়। একবার যদি জুজু কাউকে ভয় পায় তাহলে তার কাছে আর কোনোদিনও আসে না। ছোটবেলাতেই তো জুজু ভয় দেখানোর চেষ্টা করে, বড় হয়ে গেলে তারপর আর আসে না। আর তোকেও তো ছোটবেলায় ভয় দেখানোর চেষ্টা করছে। মা বলেছে, বাবা বলেছে, তুই ছোটবেলায় যে ভয় পেয়েছিস ওই জন্যই তো এখনো অন্ধকারকে ভয় পাস। বিল্টু সত্যি সত্যি অন্ধকারকে ভয় পায়। অন্ধকার হলে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়, কেমন যেন চুপ করে দাঁড়িয়ে থাকে সে। একদিন অন্ধকার হয়ে আসছে, সিঁড়ির কাছে প্রায় 1 ঘন্টা চুপ করে বসেছিল সে। মা তাকে অমনভাবে অন্ধকারে চুপ করে বসে থাকতে দেখে ভয়ে আরেকটু হলে প্রায় চিৎকার করে উঠেছিল। এই চিৎকার শুনে ছোট কাকা উপর থেকে নেমে এসে বলেছিল, ছেলেটা না হয় অন্ধকারকে একটু ভয় পায়, অন্ধকারকে তো আমরা সবাই ভয় পাই। ও বাইরের অন্ধকারকে ভয় পায় আর আমরা ভিতরের অন্ধকারকে ভয় পাই। সেই জন্যই তো লোকজনের সঙ্গে খুব একটা মিশে না, ভালো করে। এই তোমারও সব বইয়ের কথা তোমার কাছেই রেখে দাও তো ঠাকুরপো। ছেলেটা ছোট থেকেই অন্ধকারকে এত ভয় পায়, এত ডাক্তার দেখিয়ে এত কিছু করেও কোনো কিছু হয়নি, আর তুমি ছেলেটাকে এইসব কথা শোনাতে এসেছো। তোমার সঙ্গে মিশে মিশে আর তোমার কথা শুনে এসব আরো বেড়েছে। তুমি বোধহয় ছেলেটাকে ভয় দেখাও, তাই না? ভয় দেখানো তো ভালো। বিল্টু আর সায়নীকে আমি তোমাদের চেয়েও বেশি ভালোবাসি, তাই আমি চাই ওরা ভয় পাক। যারা ভয় পায় না তারা বোঝে না কত বড় বিপদে ওরা রয়েছে। আমাদের চারপাশেই তো কত বিপদ ঘুরে বেড়াচ্ছে। কারোর কারোর রূপ মানুষের, আর কারোর রূপ অন্য। সেদিন বিল্টুর মা বেশ রাগ করেছিল তার ছোট কাকার উপর, কিন্তু বিল্টু অবাক হয়েছিল। ছোট কাকা তো সত্যি সত্যি তাকে ভয়ের কথা বলে, নানা রকম কথা বলে যেগুলো বিল্টু কিছুই বোঝে না। তবে একটা কথা বিল্টু বলতে পারে, অন্ধকারের মধ্যে এমন অনেক কিছুই আছে যেগুলোকে আমরা কখনোই আলাদা করে বুঝতে পারি না। অন্ধকারের সাথে এমন কিছু মিশে থাকে যেগুলো দিদির কথাগুলো শুনতে শুনতে বিল্টু ভয়ে বিছানার সঙ্গে কুঁকড়ে গিয়েছিল। সায়নী এবার আলমারির কাছ থেকে সরে এলো। বিল্টুর কাছে এসে এবারে হেসে উঠে বলল, একটা কথা আমি কিছুতেই বুঝি না, তুই তুই অন্ধকারকে এত ভয় পাস, তবু বিকেলের পর মাঝে মাঝে দোতলার ঘরটায় গিয়ে কি করিস বলতো? ওই ঘরটাও তো অন্ধকার, যখনই নেমে আসিস তখনই তোর চোখ। বিল্টু আরেকটু হলেই মুখ ফসকে ছোট কাকার কথাটা বলে ফেলতে যাচ্ছিল, কিন্তু বলল না।
বিল্টু দেখেছে এই কয়েকদিন ধরে ছোট কাকার কথা বললেই মা, বাবা, দিদি সবাই কেমন যেন তার দিকে অদ্ভুত চোখে তাকায়। আর যাব না। এমন সময় রান্নাঘর থেকে মা দিদিকে ডাকতেই দিদি চলে যায়। বিল্টু বিছানার উপর চুপ করে বসে থাকে অনেকক্ষণ। ঘরের চারপাশটা তাকিয়ে দেখে, বিশেষ করে সিলিংয়ের দিকটা। আর সিলিংয়ের দিকে তাকাতেই তার মনে হয় সিলিংয়ের উপরে যেন সত্যি সত্যি কেউ একটা বসে আছে। দুটো পা, দুটো হাত দিয়ে সিলিংটাকে ধরে নিচের দিকে তাকিয়ে যেন সে বিল্টুকে দেখছে। বিল্টু তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে বিল্টুকে ঠিক দেখতে পাচ্ছে। একভাবে সিলিংয়ের মাঝামাঝি জায়গায় ফ্যানের পাশের ফাঁকা জায়গায় তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঘরের ভিতরের আলোটা দপ করে নিভে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। জানলা দিয়ে পর্যন্ত যেন দলা দলা আলকাতরার মতো অন্ধকার ঘরের ভিতরে এসে ঢুকছে। আর ঠিক তখনই বিল্টু শুনতে পায় ছোট কাকার গলাটা। যেন ছোট কাকা কোথা থেকে বলছে, ভয় পাবি না রে বিল্টু, ভয় পাবি না। ভয়ের দিকে সব সময় চোখ তুলে তাকাবি। সেই জুজুর দিকে তুই চোখ তুলে তাকালে জুজু তোর কোনো ক্ষতি করতে পারবে না। বিল্টু চোখ খুলতে পারে না। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গেই সে দু হাতে নিজের মুখটা ঢেকে ফেলেছিল। যেন মনে হচ্ছে তার ঠিক পিছনে বিছানার কাছেই কেউ যেন একটা বসলো। বিছানাটায় মচ করে একটা শব্দ হলো। বিল্টু পিছনে না তাকিয়েও বুঝতে পারল পিছনে এসে যে বসেছে সে হামাগুড়ি দেওয়ার মতো করে বিছানা ধরে সোজা তার দিকে এগিয়ে আসছে। তার মুখে একটা অদ্ভুত হাসি, দুটো চোখ লাল টকটক করছে। জুজু। কিন্তু জুজুর দিকে যদি সে তাকিয়ে থাকে তাহলে জুজু তাকে কোনো ক্ষতি করবে না। কথাটা মনে হতেই বিল্টুর মুখে একটা ফ্যাকাশে হাসি ফুটে ওঠে। সে হাতটা চোখের উপর থেকে সরাতেই দেখতে পায় ঘরের ভিতরে কখন যেন আলো জ্বলে উঠেছে। আর দিদি লাইটের সুইচের কাছে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে রয়েছে বিল্টুর দিকে। বিল্টু কিছু বলতে পারে না। বিল্টু তাকাতেই দিদি বলে ওঠে, ঘরের আলো বন্ধ করে এমন করে বসে আছিস কেন? এইমাত্র বেরোলাম আর তার মধ্যে আলো বন্ধ করে দিলি? কি হয়েছে বলতো? তুই তো অন্ধকারকে ভয় পাস। তাহলে? আমি আলো বন্ধ করিনি। আমি তো দেখলাম ঘরের ভেতরটা অন্ধকার হয়ে গেল। আমি তো ভাবলাম কারেন্ট চলে গেছে, কিন্তু কিন্তু বিল্টু কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। সায়নী এসে তার গায়ের উপর হাত রাখতেই দেখতে পায় তার গোটা শরীর যেন প্রচণ্ড গরম হয়ে উঠেছে। তাড়াতাড়ি সে বিল্টুকে এক প্রকার জোর করেই ঘর থেকে বার করে নিয়ে যায়। রাতে বিল্টু ঘুমিয়ে পড়ার পর সায়নী তার মাকে এইসব কথাগুলো বলে। বিল্টু তখন বিছানায় ঘুমোচ্ছে। বিছানার পাশে বসে তার মা সব কথা শুনছে। আমি বিল্টুকে ঘরে রেখে বেরিয়েছিলাম। তারপর তোমার কাছে গিয়ে রান্নাঘরে কাজ করতে করতে সব কিছু ভুলে গেছিলাম। ব্যাপারটা তাও প্রায় আধ ঘন্টা মতো আগে হবে। যখনই ঘরে আসি দেখি ঘরের ভিতরে বিল্টু যেন কার সঙ্গে কথা বলছে। কি বলছিস কি সায়নী? এই ঘরে বিল্টু কার সঙ্গে কথা বলবে? তোর বাবা তো টিভির ঘর থেকে নড়তেই চায় না। বাড়ি ফিরে এসে সেই যে টিভি নিয়ে বসে একেবারে রাতের বেলা বন্ধ করে। তাছাড়া এই ঘরে তো আর কেউ নেই। তুই ছাড়া বিল্টু কারোর সঙ্গে খুব একটা কথাও বলে না, সেটা তো জানিস। একমাত্র তোর ছোট কাকার সঙ্গেই যা একটু কথা বলতো। কিন্তু আমি শুনেছি বিল্টু কার সঙ্গে যেন কথা বলছিল। ঘরের কাছে আসতেই দেখলাম দরজাটা খোলা, অথচ ঘরের ভিতরটা ঘুটঘুট করছে অন্ধকার। আমি একবার ডাকলাম কিন্তু বিল্টু সাড়া দিল না। তারপরেও যেন মনে হলো বিল্টু বিড়বিড় করে কারোর সঙ্গে কথা বলছে। আর তারপরে আমি যেটা দেখলাম সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। মেয়ের মুখের দিকে তাকিয়ে বিল্টুর মা যেন একটু থতমত খেয়ে যায়। সায়নী যথেষ্ট শক্ত মেয়ে। তার বয়স 16 বছর হলে কি হবে, এই বয়সেও সে ভীষণ প্র্যাকটিক্যাল এবং তার সঙ্গেই সায়নী ঠিক তার মতনই অর্থাৎ তার মায়ের মতনই স্বভাব পেয়েছে।
সে নিজেও যেমন শক্ত ধাতের, কোনো কিছুতে চট করে ভেঙে পড়ে না, সায়নীও ঠিক তেমনি হয়েছে। যদিও বিল্টুর বাবাও তেমনি, কিন্তু বিল্টু যে কেন এমন হলো সেটা সে ধরতে পারে না। ততক্ষণে সায়নীর দুটো চোখ বিস্ফারিত হয়ে এসেছে। ঘুমন্ত বিল্টুর দিকে তাকিয়ে সে বলছে, ঘরের ভেতরে ঢুকতেই মনে হলো ঘরের ভেতরের অন্ধকারের মধ্যে কে কে যেন ঘুরে বেড়াচ্ছে। আর যে ঘুরে বেড়াচ্ছে সে মেঝেতে নেই মা, সে ঘুরে বেড়াচ্ছে ওই ওই সিলিংয়ের উপরে। অন্ধকারের মধ্যেও যেন স্পষ্ট দেখতে পেলাম সিলিংয়ের উপরে কেউ দুই পায়ে উল্টো হয়ে এই পাশ থেকে ও পাশে হেঁটে যাচ্ছে। কতবার তোকে বলেছি পড়াশোনা বাদ দিয়ে ওই সব গল্পের বইগুলো পড়া বন্ধ কর, বন্ধ কর। ওসব গল্পের বইগুলো পড়েই এইসব হয়েছে। বোধহয় কোনোভাবে আলোটা বন্ধ হয়ে গিয়েছিল বলে বিল্টু দুহাতে মুখ ঢেকে বসেছিল, আর তুই ঘরে ঢুকে সেই সব কথা ভেবে নিয়েছিস আর তাই দেখতে পেয়েছিস। সত্যি বলছি মা, আমি ওসব কথা ভাবিনি, তুমি বিশ্বাস করো। আমার মনে হয় সিলিংয়ের উপরে উল্টো হয়ে যাকে আমি হাঁটতে দেখেছিলাম অন্ধকারের মধ্যে, সেটা সেটা বিল্টু ছাড়া আর কেউ নয়। সায়নীর কথায় প্রথমে একটু চিন্তিত হলেও এখন কিন্তু বিল্টুর মা সে কথায় আমল দিতে পারল না। মেয়েটা বানিয়ে বানিয়ে মাঝে মাঝে কথা বলে বটে, ঠিক এখন যেমন বলছে। বিল্টুর মাথার উপর একটা হাত রেখে তার মা বলল, তুই তো জানিস বিল্টু অন্ধকার কতটা ভয় পায়, আর তাহলে যদি এতক্ষণ সে অন্ধকারের মধ্যেই বসে থাকতো তাহলে তো সে কখন চিৎকার করত, আর সেই চিৎকার শুনে আমাদের সবাইকে এই ঘরে আসতে হতো। তাহলে তুই তো রান্নাঘরে কম করে হলেও আধ ঘন্টা ছিলি, ওই আধ ঘন্টা সময় বিল্টু ওইখানে বসে থাকবে সে কথা আমি বিশ্বাস করব? বিল্টু আবার আজকে ছোট কাকার ঘরে গেছিল। সিঁড়ি দিয়ে যখন বিল্টু নামছিল তখন ওর চোখে মুখে আমি প্রচণ্ড ভয় দেখেছি মা, কিন্তু বিল্টু একবারও চিৎকার করেনি। যে বিল্টু অন্ধকার হয়ে গেলেই চিৎকার করে উঠত, সে ছোট কাকার ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে থাকে কি করে? এই কথা শুনে বিল্টুর মায়ের মুখটা কিন্তু কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ছেলেটাকে যতই বারণ করা হোক ততই সে সুযোগ পেলেই ওই ঘরের মধ্যে গিয়ে ঢোকে। কি যে আছে ওই ঘরে, কিন্তু ঘুমন্ত বিল্টুকে তো আর কিছু বলা যায় না। বিশেষ করে জ্বরটা একটু বেড়েছে, একটা প্যারাসিটামল দেওয়া হয়েছে, তারপরেই ঘুমিয়ে পড়েছে বিল্টু। এখন যেন সে নিশ্চিন্ত। তার মা উঠে দাঁড়ালো, ঘরের ভিতরে জানলাটার কাছে গিয়ে দাঁড়িয়ে একবার পিছনের দিকে তাকিয়ে বলল, বিল্টুর অন্ধকারের ভয়টা বোধহয় আস্তে আস্তে কাটতে শুরু করেছে। বড় হচ্ছে তো, ও নিয়ে চিন্তা করিস না। রাতে সাবধানে থাকিস, যদি জ্বরটা বাড়ে তাহলে আমাকে ডাকিস, কেমন? আর মাঝে মাঝে ঘুম ভাঙলে একটু চেক করে দেখিস তো। আজকে রাতে আমার ঘুম হবে না, বই পড়েই কাটিয়ে দেব, অন্তত যতক্ষণ জাগতে পারবো ততক্ষণ। বিল্টুর মা এগিয়ে আসে সায়নীর দিকে। তার মাথার উপর হাত রাখতেই সায়নী জড়িয়ে ধরে থাকে। কোথাও যে একটা গন্ডগোল হচ্ছে সেটা সায়নী ভালো করে বুঝতে পারছে না। মা সেটা বিশ্বাসও করছে না। বিল্টুর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন সে এর আগেও লক্ষ্য করেছিল, কিন্তু এখন আর তা নিয়ে কথা বাড়াতে চাইল না সায়নী। মা চলে যেতেই ঘরের দরজাটা সে বন্ধ করে দিল। লাইটটা জ্বলছিল। একটা বই বার করে বিল্টুর পাশে বিছানায় শুয়ে এক মনে বইটা পড়তে লাগলো সায়নী। কখন যে বিল্টুর ঘুম ভেঙে সে চোখ খুলে তাকিয়ে দেখছে সায়নীর দিকে, সেটা সে খেয়ালই করেনি। ছোট কাকা, তুমি কিসে ভয় পাও? আমি মানুষকে ভয় পাই রে, মানুষকে ভয় পাই। মানুষের মনের ভেতর এত এত বেশি অন্ধকার আছে, সেই অন্ধকার যদি একবার বাইরে বার করা যায় তাহলে যে কি হতে পারে তুই ভাবতে পারবি না। আর জুজুকে ভয় পাও না তুমি? ছোট কাকা বিল্টুর মাথার চুলগুলো হাত দিয়ে ঘেঁটে দিয়ে বলল, জুজু আছে বলেই তো আমি এখনো বেঁচে আছি রে। জুজু না থাকলে কবেই মরে যেতাম। যখনই কোনো খারাপ কিছু ভাবি তখনই জুজু আমায় বাঁচিয়ে দেয়, বুঝলি?
এই যে টেবিল জুড়ে, ওই বাক্সটা জুড়ে আমার এত এত লেখা, এত কিছু, কত চেষ্টা করেছি, অথচ কিছুই হয়নি রে, কিছুই হয়নি। তুই এসব বুঝবি না। বাবা তো চাকরি করে, তুমি কেন চাকরি করো না কাকা? চাকরি করা মানে হচ্ছে অন্যের চাকর হয়ে যাওয়া। তার কথায় উঠতে হবে, বসতে হবে, ঘুমোতে হবে, জাগতে হবে। ওইসব আমার হয়নি। মা তো মাঝে মাঝেই বলে, তোর ছোট কাকার যদি একটা চাকরি করতো তাহলে ছোট কাকার একটা বিয়ে দিয়ে দিতাম, আর কোনো চিন্তাই থাকতো না। সারাদিন ঘরের মধ্যে একা একা বসে থাকতে ভালো লাগে না। এই কথায় ছোট কাকার মুখটা কেমন যেন হয়ে যায় এক মুহূর্তের জন্য। তারপরে আবার সে একটু ঠিক হতেই বলে, আমার জন্য কাউকে ভাবতে হবে না রে, আমার জন্য জুজু আছে। তবে আমি যখন থাকবো না, তখন জুজুকে তোর জন্য রেখে যাব। তোর জন্য আর সায়নীর জন্য জুজু থাকবে। তোদেরকে আমি বড্ড ভালোবাসি, তোদেরকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। দেখিস, ঠিক তোদের নিয়ে যাব। কথাটা বলে ছোট কাকা তখন হেসেছিল। স্বপ্নের মধ্যে ছোট কাকার সেই কথাগুলি বারবার মনে পড়ে যাচ্ছিল বিল্টুর। ছোট কাকা বড় অদ্ভুত অদ্ভুত কথা বলতো। বাবাকে ছোট কাকার কথা বললেই বাবা গম্ভীর মুখে বলতো, সবাই কি একরকম হবে বিল্টু? সেটা তো হয় না। ছোটু একটু অন্যরকম হয়েছে, কিন্তু ছেলেটা ভালো, অসাধারণ ছিল পড়াশোনায়, কিন্তু কখনো জোর করে ভালো নাম্বার কিংবা ভালো রেজাল্ট করার চেষ্টা করেনি। অনেক পড়াশোনা করত, অনেক নিজের থেকে উঁচু ক্লাসের বইপত্র পড়তো, যেখানে যা বই পেত সব কিছু পড়ে ফেলত। কিন্তু কলেজ পাশ করার পর যে কি মাথায় ঢুকলো, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে লেখালেখি করবে, সাহিত্যিক হবে। কিন্তু আমি প্রথমে আপত্তি করিনি, কিন্তু এখনকার বাজারে শুধু লেখালেখি করে তো কোনো কিছু করা যায় না, সেটা ছোটু বুঝতেই পারল না। যখন বোঝাতে গেলাম তখন অনেক দেরি হয়ে গেছে। সেদিন মা দিদি দুজনের সামনে বসেছিল বিল্টু। সে জানে তার বাবার এই শক্ত শক্ত কথাগুলো সে বুঝতে না পারলেও তার মা দিদি সকলেই বুঝতে পারে। বিল্টু বোকার মতো বলে, তুমি তো বলো বাবা, যার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত। তাহলে ছোট কাকাকে বলছো কেন? ছোট কাকা যেটা ভালো লাগে ছোট কাকা সেটাই করছে। বাবা বিল্টুকে কাছে টেনে নিয়েছিল, মাথার উপর হাত রেখে বলেছিল, অনেক সময় ভালোবাসার বাইরে গিয়েও অনেক কিছু করতে হয় রে বিল্টু। তুই এখন বুঝবি না, পরে বুঝবি। ছোটটা যদি আমার কথা একটু বুঝতে পারতো তাহলে আর এমন কিছু হতো না। এখন সব কিছু হাতের বাইরে। চোখটা খুলতেই বিল্টু দেখতে পেল গোটা ঘর অন্ধকার। দিদি বিছানার এক পাশে বসে দেওয়ালের গায়ে হেলান দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে। হাতের বইটা তার কোলের উপর খোলা অবস্থায় পড়ে রয়েছে। ঘরটা অন্ধকার, বিল্টু যেন সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। হঠাৎ করেই তার চোখটা চলে গেল পায়ের দিকে। সিলিং থেকে লম্বা কালো মতন কি যেন একটা নিচে নেমে এসেছে। ঠিক যেমনটা দিদি বলেছিল, ঠিক তেমনটাই। চোখ দুটো আস্তে আস্তে উপরের দিকে তুলতেই বিল্টু যা দেখতে পেল, তার গোটা শরীর যেন শিরশির করে উঠল। মুখ থেকে একটা তীব্র চিৎকার বাইরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে পারল না। ওটা কি? সিলিংয়ের উপরে হাত আর পা দিয়ে সিলিংটাকে ধরে শুয়ে রয়েছে একটা কালো মূর্তি। তার মুখটা উল্টো হয়ে বিল্টুর দিকে তাকিয়ে দেখছে। তার দুটো চোখ লাল, আর তার শরীর থেকে কালো কালো কি যেন জলের মতো গড়িয়ে গড়িয়ে নামছে বিছানার উপরে। বিল্টু তাকাতেই চিনতে পারল, ওটা জুজু। কিন্তু ছোট কাকা বলেছিল জুজুকে ভয় না পেতে। কিন্তু তবুও ব্যাপারটা দেখে সে দুহাতে নিজের চোখ ঢেকে ফেলল। সঙ্গে সঙ্গে ছোট কাকার কথাটা কানে এসে বাজল, জুজুকে ভয় পেলেই কিন্তু জুজু তোর ক্ষতি করবে। যাকে ভয় পাবি না তার চোখের দিকে তাকাবি। জুজুর চোখের দিকে তাকালো এবার বিল্টু। লাল টকটকে দুটো চোখের দিকে তাকাতেই কি যেন একটা হয়ে গেল তার। বিল্টুর আস্তে আস্তে মনে হলো
সে আর ভয় পাচ্ছে না। বিছানা থেকে উঠে এসে দাঁড়িয়ে সে কালো গড়িয়ে পড়া জলের মতো জিনিসটার দিকে এগিয়ে এসে সেটা হাত দিয়ে ছুঁয়ে দেখল। ভীষণ ঠান্ডা। একটা অদ্ভুত অচেনা গলায় কে যেন বলতে লাগলো, বিল্টু, বিল্টুকে যারা মিছে কথা বলে তাদের শাস্তি হবে। বিল্টু একটা ঘোরের মধ্যে ছিল, তবু সে বলল, কার শাস্তি হবে? এই যে তোর পাশে যে শুয়ে আছে সে তো জুজুকে দেখেনি। জুজুকে নিয়ে তোকে মিথ্যে কথা বলেছে। যে মিথ্যে কথা বলে তার মনের মধ্যেও থাকে এক গাদা অন্ধকার। আর তুই তো অন্ধকারকে ভয় পাস, তাই না? আমি অন্ধকারকে ভয় পাই না। এই তো এখন আমি অন্ধকারের মধ্যেই আছি। কই, ভয় পাচ্ছি না তো। তুই ভয় পাচ্ছিস না কারণ আমি তোর সঙ্গে আছি। আমি চলে গেলেই তুই অন্ধকারকে ভয় পাবি। একবার তাকিয়ে দেখ ওর দিকে। মুখ তুলে বিল্টু তাকালো দিদির ঘুমন্ত শরীরটার দিকে, আর তারপরেই যেন তার গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। দিদি দুটো চোখ খুলে তাকিয়ে রয়েছে তার দিকে। অদ্ভুত তার সেই চোখের দৃষ্টি। দিদি দুপাটি দাঁত বার করে হাসছে। হাতের বইটা কখন যেন বিছানায় ফেলে দিয়েছে সে। সেই অবস্থাতেই দিদি যেন হামাগুড়ি দিয়ে একটু একটু করে তার দিকে আসার চেষ্টা করছে। বিল্টু চিৎকার করল, কিন্তু চিৎকারটা কেউ শুনতে পেল না। দিদি তখন আরো খানিকটা সামনে এসে পড়েছে, আর সেই দুপাটির সাদা দাঁতগুলো যেন এখন আরো খানিকটা বড় বলে মনে হচ্ছে। সেই দাঁতে সে খিলখিল করে হাসছে। দুটো চোখ উজ্জ্বল ভাবে তাকিয়ে দেখছে বিল্টুর দিকে আর বলছে, তোকে বারণ করেছিলাম না উপরে ছোট কাকার ঘরে যাবি না? কেন গেছিস সেই ঘরে? কেন গেছিস? বিল্টু বিছানার একদম একপাশে চলে গেছে। সেই কালো জলের মতো জিনিসটা তার গায়ের উপর এখন এসে পড়ছে। দিদি হামাগুড়ি দিয়ে এগোচ্ছে তার দিকেই, কিন্তু বিছানাটা তো এত বড় ছিল না। দিদির যেন তার দিকে আসা শেষই হচ্ছে না। খিলখিল করে সায়নীর হাসিটা যেন বিল্টুর মাথার ভিতরে এসে ধাক্কা দিতে লাগলো। সে দু হাতে নিজের চোখ ঢাকতে গেল। ঠিক তখনই শুনতে পেল মাথার ওপরে সিলিং থেকে সেই ঝুলন্ত মূর্তিটা বলছে, ভয় পাচ্ছিস কেন? আমি তোর সঙ্গে আছি। ওকে শেষ করে ফেল ওকে। কিন্তু দিদিকে আমি মারবো কি করে? ও তো আমার দিদি। যদি ওকে না মারিস তাহলে ও কিন্তু তোকে মারবে। ও কিন্তু তোকে ছাড়বে না। ওই দেখ। আবার বিল্টু তাকায় সামনের দিকে। অন্ধকারের মধ্যে সে স্পষ্ট দেখতে পাচ্ছে দিদিকে। হামাগুড়ি দিতে দিতে একদম কাছে এসে পড়েছে। মাথার মধ্যে ফিসফিস করে শুনতে পায় সে ছোট কাকার কথা। সে বলছে, বিল্টু, মাঝে মাঝে নিজের ভালোর জন্য অনেক কিছু করতে হয়। তুই যদি ওকে না মারিস তাহলে কিন্তু ও তোকে মারবে। বিল্টুর ভীষণ কান্না পায়। তার সঙ্গে একটা অদ্ভুত ভাব তার মাথার ভিতর জড়িয়ে ধরে, যেন অন্ধকারের মধ্যে সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। দিদি আরো খানিকটা সামনে এসে পড়েছে। দিদির দাঁতগুলো আরো যেন বড় বলে মনে হচ্ছে তার। দিদি এখন মুখটা হাঁ করে হাসছে। মাথার ভিতর সবকিছু যেন গুলিয়ে যেতে লাগলো তার। উপর থেকে পড়া সেই কালো জলের মতন তরলটা তার গোটা শরীর যেন একটু একটু করে জড়িয়ে ফেলতে শুরু করে দিয়েছে। বিল্টু সেটা বুঝতে পারছে না। একভাবে তাকিয়ে রয়েছে সে দিদির দিকে। বিল্টুর দুটো চোখ কখন যেন আস্তে আস্তে মানুষের চোখের বদলে জুজুর মতো লাল চোখ হয়ে উঠতে শুরু করলো। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সায়নী।
হঠাৎ করে যখন ঘুমটা ভাঙল তখন দেখতে পেল বিছানায় একদম পায়ের কাছে তার দিকে পিছন ঘুরে বসে রয়েছে বিল্টু। তার শরীরটা একটু একটু করে দুলছে। হঠাৎ করে এমন একটা অবস্থা দেখে চমকে উঠেছিল সায়নী। তারপরেই সে বিল্টুকে ডাকে, বিল্টু, বিল্টু, ওখানে কি করছিস? বিল্টু সাড়া দিল না। বিল্টুর মুখ থেকে এই রকম একটা ঘর ঘরে অদ্ভুত শব্দ ভেসে আসছে যেটা সায়নী কখনো শোনেনি। ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ। সায়নী অবাক হয়ে গেল। এমনটা তো হয় না। আলোতে বিল্টু ভয় পায় না। তাছাড়া পায়ের কাছে বসে সে এমনভাবে কি করছে? বুকের ভিতরটা দুরুদুরু করে উঠল। বেশ কয়েকদিন ধরেই বিল্টুর এই অদ্ভুত ব্যাপারগুলো শুরু হবার পর থেকে বাবা মা দুজনেই বেশ চিন্তিত। কিন্তু সায়নী তেমন বেশি কিছু ভাবেনি। আবার ঠিক হয়ে যাবে বলে ভেবেছিল। বিশেষ করে ছোট কাকা তো বলেছিল বিল্টু একটু অন্যরকম, তবে চিন্তা নেই। সায়নী একটু অপেক্ষা করল। ভালো করে ঘরের চারপাশটা তাকিয়ে দেখল। একটা অদ্ভুত গন্ধ যেন ঘরের মধ্যে কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। বিল্টু তখনও মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে একটু একটু করে দুলছে আর বিড়বিড় করে কি যেন একটা বলছে। দেখ বিল্টু, আর আমায় ভয় দেখাবার চেষ্টা করিস না। তোর কিন্তু জ্বর। এখন শুয়ে পড় এখানে। কথাটা বলতে বলতে সায়নী একটু একটু করে এগোতে লাগলো বিল্টুর দিকে, ঠিক হামাগুড়ি দেওয়ার মতন করে। দুটো হাত সামনের দিকে রেখে সে আস্তে আস্তে খুব সাবধানে এগোচ্ছে বিল্টুর দিকে। প্রচণ্ড ভয় পেলে বিল্টু অদ্ভুত কিছু কাণ্ড মাঝে মাঝে করে বসে। এখন তাকে তেমনই মনে হচ্ছে। ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোটা ঠিক সেই মুহূর্তে একবার দপদপ করে উঠল। সায়নী সেদিকে গুরুত্ব দিল না। সে হামাগুড়ি দেওয়ার মতন বিছানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিছানাটা তো এত বড় ছিল না। আর যেন মনে হচ্ছে বিল্টু অনেকটা দূরে সরে গেছে। একটু এগিয়েছে সায়নী। ঠিক তখনই তার চোখে পড়ল জানলার একটা পাল্লা খোলা। জানলার বাইরে ওটাকে দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে আছে তাকে এক মুহূর্তের মধ্যে চিনতে পারল সায়নী। ঠিক তখনই ঘরের ভিতরটা অন্ধকার হয়ে গেল। সায়নী একটা চিৎকার করে বিল্টুকে ডেকে দ্রুত এগিয়ে গেল সামনের দিকে। বিল্টু! কিন্তু বিল্টু পিছনের দিকে ঘুরে ঝাঁপিয়ে পড়ল সায়নীর উপরে। সায়নী কিছু বুঝে ওঠার আগেই তার দুটো আঙুল সায়নীর দুটো চোখের মধ্যে ঢুকে গেল। তারপর একটা হ্যাঁচকা টানে তার দুটো চোখ উপড়ে বাইরে বের করে আনলো বিল্টু। আচমকা এমন আক্রমণে আর এমন একটা কাণ্ডে সায়নী হতভম্ব হয়ে গেছিল। প্রথমে চিৎকার করতেও ভুলে গিয়েছিল সে, কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতেই ঘরের বাইরে থেকে দরজার উপর ধাক্কা পড়তে লাগলো। বিল্টুর বাবা মা দুজনেই চিৎকার করতে করতে বাইরে থেকে ডাকছে, সায়নী, এই সায়নী, কি হয়েছে? সায়নী, কি হয়েছে রে? দরজা খোল বলছি বিল্টু, দরজা খোল। কিন্তু দরজা খুলল না। সায়নী বিছানার উপর শুয়ে দুটো হাতে নিজের উপরে নেওয়া দুটো চোখের গর্ত চেপে ধরে চিৎকার করছে, ছটফট করছে। আর বিল্টু বিছানার উপর তখন লুটিয়ে পড়েছে। বিল্টু দেখতে পাচ্ছে ঘরের ভিতরটা কালো অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে তার গোটা শরীরে ছড়িয়ে থাকা সেই কালো তরলের মতন জিনিসটা আস্তে আস্তে সরে যাচ্ছে। শরীর ঠান্ডা লাগছে। কানের কাছে সেই বিভৎস গলাটা বলছে, এখনো কাজ হয়নি বিল্টু, এখনো কাজ হয়নি। ওর চোখ দুটো উপড়ে নিয়েছিস, এইবার চোখের গর্ত দুটোর ভেতরে একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ে চারপাশে। বিল্টু বুঝতে পারে তার গোটা শরীর থরথর করে কাঁপছে। তবু সে রক্ত মাখা দুটো আঙুল নিয়ে আরেকবার এগিয়ে যায় সায়নীর দিকে। আরো একটা প্রচন্ড চিৎকার। তারপরে সায়নীর গলাটা বন্ধ হয়ে যায় কখন। বাইরে থেকে প্রচন্ড জোরে ধাক্কা মারতে মারতে ঘরের দরজাটা ভেঙে ফেলেছে এদিকে
বিল্টুর বাবা। আপনারা বলছেন ঘরের মধ্যে ওই ছেলেটার মেয়েটা ছাড়া কেউ ছিল না, অথচ ওই ছেলেটার শরীরে কোথাও রক্তের ছাপ ছিল না। যেমনভাবে সে শুয়েছিল রাতে, তেমনভাবেই সকালে তাকে অজ্ঞান অবস্থায় ওখান থেকে পাওয়া যায়। দেখুন, দরজা ভেঙে যখন আমরা ঢুকেছিলাম দেখেছিলাম গোটা বিছানাটা রক্তে ভেসে যাচ্ছে। আমার মেয়েটা দুহাত চোখের ওপরে ধরে বিছানার উপর উপুর হয়ে পড়ে রয়েছে, দেহে প্রাণ নেই। কিন্তু আমার ছেলেটা বিছানার অন্য পাশে শুয়ে রয়েছে, তার জ্ঞান নেই, গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমার ছেলে এমন কিছু করতেই পারে না। এমন একটা বীভৎস কাজ আমার ছেলে করবে? ও যে নিজেই অন্ধকারকে ভয় পায়, একা একা থাকতে পারে না। তাছাড়া ওর গায়ে তো কোথাও রক্ত ছিল না। ওটাই সব থেকে আশ্চর্য ব্যাপার ম্যাডাম। ঘরের মধ্যে একমাত্র ছেলেটাই ছিল, ঘরের দরজা বন্ধ, জানলাগুলো বন্ধ, শুধুমাত্র একটা জানলার পাল্লা খোলা ছিল। কিন্তু ওইটা থেকে তো আর কেউ ঘরে ঢুকতে পারে না। আর ঘরে না ঢুকে এমন ভাবে, তাহলে কি মেয়েটা নিজেই নিজের চোখ? কি বলছেন আপনি ইন্সপেক্টর? একটা মেয়ে নিজেই নিজের চোখ এমন ভাবে তুলে ফেলতে পারে কি করে? সবকিছুই বুঝতে পারছি আমরা, কিন্তু সমস্যাটা হলো মৃতদেহটা দেখে এবং তার হাত পরীক্ষা করে আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। ডান হাত এবং বাম হাতের সেকেন্ড ফিঙ্গারে কিন্তু রক্ত লেগেছিল। শুধু রক্ত নয়, চোখ দুটো যে ওই দুটো আঙুল দিয়ে তুলে ফেলা হয়েছিল সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এবার আপনারাই বলুন। থানায় বসে বিল্টুর মা কান্নায় ভেঙে পড়েছিল। তার বাবা একটু শক্ত হলেও তারও চোখে জল। এমন একটা বীভৎস মৃত্যুর পরে এমন হওয়াটাই তো স্বাভাবিক। বিল্টুকে সঙ্গে করে আনা হয়নি। এসব কথা শুনে সে আবার কি নাকি ভাবতে পারে। পুলিশ অফিসার একটু চিন্তিত গলায় বলল, যদি পোস্টমর্টমের রিপোর্টে ব্যাপারটা আমরা সত্যি বলে ধরে নিই, তাহলে কিন্তু ব্যাপারটা সত্যি খুবই ক্রিটিক্যাল। একটা মেয়ে নিজের হাতে নিজের চোখ তুলে ফেলবেই বা কেন? ওর কোনো রকম মানসিক সমস্যা ছিল না তো? ছিল না, তবে বিল্টুর একটু সমস্যা ছিল। মানে ঠিক সমস্যা নয়, ও অন্ধকারে ভয় পেত। তাছাড়া ছোট ছোট ব্যাপারে মাঝে মাঝে একটু ভয় পেয়ে যেত। আর দোতলায় ওর ছোট কাকার ঘরে গিয়ে মাঝে মাঝে ঢুকে একটা ছবি আঁকত। ছবি? হ্যাঁ, ছবি। যখনই ওপরের ঘরে আমরা গিয়েছি, মানে ওই ঘরে আমরা খুব একটা যেতাম না, ওর বাবাই মাঝে মধ্যে ঢুকেছে, তখন বিছানার উপর একটা পেন্সিল আর একটা কাগজ পাওয়া গেছে। ওই কাগজের উপরে একটা মানুষের ছবি আঁকা, আর যতদূর ছবিটা দেখে বোঝা যেত সেটা আমার ঠাকুরপো, তারই ছবি। কিন্তু ছবিটার চারপাশে কালো একটা হিজিবিজি ধরনের করা থাকতো, যেন মনে হতো কালো একটা কিছু তার গোটা শরীরটাকে ঢেকে রয়েছে। অথচ বিল্টুর মতো 7-8 বছরের একটা ছেলে এমন একটা ছবি যে আঁকতে পারে সেটাও তো অস্বাভাবিক। আর বিশেষ করে বিল্টুর আঁকার হাত এই বয়সেও খুব খারাপ। বাবা মা হয়ে সেটা আমরা খুব ভালো করেই জানি ইন্সপেক্টর। তাহলে ছবিটা কে আঁকতো? এ কথার উত্তর ওরা দিতে পারল না। পুলিশ অফিসার তাদের বাড়িতে গিয়ে আবার একদিন বিল্টুকে জিজ্ঞাসাবাদ করবেন, এই বলে ওদের সেখান থেকে পাঠিয়ে দিলেন। দিদির মৃত্যুর খবরটা বিল্টু জেনেছিল পরদিন সকালে। তাকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। দিদি মারা গেছে শুনে বিল্টু একটুখানি চুপ করে কেমন যেন পাথরের মতন বসেছিল অনেকক্ষণ। বাবা মা ভেবেছিল প্রচণ্ড দুঃখে বোধহয় এমনটা হয়ে গেছে। বিল্টুকে তারা সান্ত্বনা দিয়েছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল দিদিকে সে নিজে মারেনি, দিদিকে মেরেছে অন্য কেউ। চুপিসারে তার দিকে তার দিদি এগিয়ে আসছিল। তাহলে তো দিদি যেমন ভাবে তার দিকে এগিয়ে আসছিল, দিদি নিজেই তাকে মারত। বাড়িতে এসেছিল বিল্টুর মায়ের দূর সম্পর্কের এক বোন, এই কটা দিন বিল্টুকে দেখাশোনা করবার জন্য। বাবা মা থানায় বেরিয়ে যেতেই মার সেই বোন রত্না নিচের ঘরে বসে টিভি দেখছিল।
একসময় তার খেয়াল হলো বিল্টু ঘরে নেই। আরে বিল্টু কোথায় গেল? বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধে নামবে। বিল্টু, এই বিল্টু! বিল্টুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সিঁড়ির কাছে একসময় এসে রত্নার মনে হলো উপরের দিক থেকে যেন কার কথার শব্দ ভেসে আসছে। উপর থেকে বিল্টুর কথার শব্দ ভেসে আসছে বলে মনে হচ্ছে না। উপরে গিয়ে একবার দেখবো। কিন্তু দিদি তো বলেছিল উপরে ঘরে না যেতে, বিশেষ করে অন্ধকারে না যেতে। রত্না সিঁড়ির কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবল। ঠিক তখনই উপর থেকে বিল্টুর খিলখিলে হাসির শব্দ ভেসে আসলো। বিকেলের পর এই বাড়িটায় যেন ঝুপ করে অন্ধকার নামে। তাছাড়া বাড়িটা পুরনো দিনের, দোতলায় পাশাপাশি দুটো ঘর। রত্না শুনেছে ওই ঘরেরই একটাতে বিল্টুর ছোট কাকা থাকতো। মানে বিল্টুর ছোট কাকা একটা ঘরে থাকতো, আরেকটা ঘর বন্ধ হয়ে থাকতো। ছোট কাকার ঘরের পাশ দিয়ে সিঁড়িতে যাওয়ার রাস্তা, ওখান থেকে ছাদে যাওয়া যায়। এই সিঁড়িটা উঠে দুটো ঘরের সামনে দিয়ে তারপর ছাদের দিকে চলে গেছে। রত্না উপরে উঠতে লাগলো আর বুঝতে পারল দোতলার কোনো একটা ঘরের ভিতরে বসে বিল্টু কারোর সঙ্গে কথা বলছে আর খিলখিল করে হাসছে। ছোট কাকা চেয়ারের উপরেই বসেছিল। সেখান থেকেই সে বলল, বিল্টু, তোর দিদি কোথায় গেছে জানিস? কোথায় গেছে? তোদের বলেছিলাম না তোকে আর সায়নীকে আমি বড্ড ভালোবাসি। তোদের দুজনকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, অথচ তোদের ছেড়ে আমায় চলে যেতে হলো। বিল্টু অবাক হয়ে তাকিয়ে রইল ছোট কাকার দিকে। ঘরের ভিতরটা একটু একটু করে অন্ধকার হতে শুরু করেছে। বিকেলের এই সময়টাতে যে ছোট কাকা তাকে উপরের ঘরে ডেকে আনে সে কথা কেউ জানে না। তাছাড়া আজ রত্না মাসি টিভি দেখছিল যখন, তখন ছোট কাকার ডাকটা শুনতে পেয়ে বিল্টু আস্তে আস্তে বেরিয়ে এসেছে তার ঘর থেকে। তুমি কোথায় গেছো ছোট কাকা? এই তো তুমি তো এখানেই আছো। ছোট কাকা হাসে, তার মুখ ফ্যাকাশে। সেই চেয়ারে বসে থাকা অবস্থায় ছোট কাকা পিছনের দিকে মুখটা ঘোরাতেই বিল্টুর হাতটা এবার কেঁপে উঠল। ছোট কাকার গোটা শরীর যেন পচে গেছে। সেই শরীরের ভিতর কিলবিল করছে অজস্র পোকা। তার মুখের থেকে মাংস গলে গলে পড়ছে। মুখের হাড় দেখা যাচ্ছে, দুটো চোখ সাদা ফ্যাকাশে। ঠিক যেমন চোখের কথা দিদি বলেছিল ঠিক তেমনটাই। বিল্টু এক মুহূর্তের জন্য চমকে উঠলেও তারপরেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিল্টু এবার খিলখিল করে হেসে উঠে বলে, সত্যি ছোট কাকা, তুমিও আমায় ভয় লাগানোর চেষ্টা করছো? তুমি তো জানো আমি আর কোনো কিচ্ছুতে ভয় পাই না। জুজু আছে আমার কাছে। ছোট কাকা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় বিছানার কাছটায়। তারপর বিছানার উপর পড়ে থাকা বিল্টুর সদ্য আঁকা ছবিটার দিকে দেখিয়ে বলে, এইটা কি? তুমি আর জুজু। জুজু তো তোমার সঙ্গেই থাকে। আমি জানি তুমি জুজুকে তোমার সঙ্গে রেখেছো, আর তুমি তো দিদিকে মেরেছো কাল রাতে। ছোট কাকা খিলখিল করে হেসে ওঠে এবার। তার হাসির সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কতগুলো পোকা যেন হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসে। যেন মুখ থেকে লালা বেরিয়ে গেছে এমনভাবে ব্যাপারটাকে সামলে নিয়ে ছোট কাকা বলে, আমি এখানে কেন এসেছি বলতো? তোদের ছেড়ে তো আমি থাকতে পারছি না। সায়নীকে নিয়ে গেছি, আর এইবার শুধু একজন বাকি আছে। দিদিকে দেখবি? এবার ভীষণ কান্না পায় বিল্টুর। সে নিজেই দিদিকে মেরেছে। সে জানে জুজু তাকে দিয়ে কাজটা করিয়েছে, কিন্তু দিদিকে সে না মারলে দিদি তো তাকে মারত। কিন্তু দিদির জন্য এখন মনটা কেমন করে উঠতেই ছোট কাকা আঙুল তুলে দেখায় চেয়ারের দিকে। আর সেদিকে তাকাতেই বিল্টু দেখতে পায় চেয়ারের উপর বসে রয়েছে তার দিদি।
কাল রাতে তার পরনে যে ফ্রক জামাটা ছিল সেই জামাটাই রয়েছে। চোখের কোল বেয়ে গল গল করে বেরিয়ে আসা রক্ত জামাটা ভিজিয়ে দিয়েছে। দুটো চোখের জায়গায় কালো কালো গর্ত। বিল্টু তাকাতেই সায়নী বলে উঠল, আমিও যে ছোট কাকার কাছে চলে এসেছি। এবার যে তোকে আসতে হবে বিল্টু, তাহলেই তো জুজু আর এখানে থাকবে না। কিন্তু বাবা মাকে ছেড়ে আমি কোথায় যাব? ঠিক তখনই ঘরের দরজার উপর রত্না প্রবল ধাক্কা দেয়। ধাক্কার শব্দ শুনে বিল্টু, ছোট কাকা, সায়নী তিনজনেই তাকায় দরজার দিকে। দরজার উপর আবার ধাক্কা পড়ছে। ঘরের ভিতর কালো অন্ধকারটা একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিল্টু দরজার দিকে তাকায়। দরজার একপাশে দাঁড়িয়ে রয়েছে সেই কালো ছায়াটা। তার দুটো লাল চোখ দরজার দিকেই তাকিয়ে। আজ রাতে বিল্টু, আজ রাতে তৈরি হয়ে থাকবি। আর এখানে থাকতে ভালো লাগছে না। তোকে নিয়ে যেতে পারলে আমি আর সায়নীও এখান থেকে চলে যাব। রত্নাকে কিছু বলবি না, বাবা মাকেও কিছু বলবি না। যদি বলিস তাহলে। বিল্টু এবার ভয় পেয়ে যায়। ছোট কাকার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছোট কাকার সেই বিভৎস মুখটা তার চোখের সামনে সে দেখতে পায়। চোখের সাদা কোটরের ভিতর থেকে কিলবিল করে পোকা বেরিয়ে আসছে। দিদির রক্তাক্ত মুখটা একবার অদ্ভুতভাবে হাসে, আর দরজার কাছে থাকা সেই কালো ছায়া, লাল চোখ ঘরের সিলিং বেয়ে উঠে বিল্টুর ঠিক মাথার উপরে দাঁড়ায়। ঘরের ভিতর অন্ধকারটা আরেকটু বেড়েছে। বিল্টু প্রচন্ড ভয় পায়। এবার তার গলাটা শুকিয়ে আসে, কিন্তু সে চিৎকার করতে পারে না। বিল্টু, এই বিল্টু! রত্না আবার ডাক দিতেই বিল্টু দেখতে পায় ঘরের আলোটা জ্বলে গেছে। ঘরের মধ্যে কেউ কোথাও নেই। বিছানার উপর পড়ে রয়েছে সেই পেন্সিলটা আর তার সঙ্গে সাদা কাগজটা। তাড়াতাড়ি ছুটে সে দরজাটা খুলতেই বিল্টু দেখতে পায় রত্না দাঁড়িয়ে রয়েছে। রত্নার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বিল্টু ঘর থেকে বেরোতেই রত্না একটা থাপ্পড় মারে তার গালে। তারপর বলে, কতবার না তোকে বলেছি এই উপরের ঘরে আসবি না? আমি একটু টিভি দেখতে কি বসেছি, তুই উপরে চলে এসেছিস। কি আছে ওই ঘরে? হ্যাঁ, কি আছে এটা কি ওই ঘরে? কথাটা বলতে বলতেই রত্না পা দেয় সেই ঘরের ভিতরে। ঘরের ভিতরটা অন্ধকার। সুইচ বোর্ডের কাছে হাতড়ে হাতড়ে সুইচটা টিপতেই ঘরের ভিতর সাদা আলোটা একবার জ্বলে উঠেই আবার নিভে যায়। আর ঠিক তখনই রত্নার মনে হয় ঘরের বাইরে দাঁড়িয়ে বিল্টু হাসছে। বিল্টুর চোখ দুটো লাল, তার মুখের সাদা দাঁতগুলো ঝকঝক করে ওঠে অন্ধকারের মধ্যে। বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিল্টু অদ্ভুত গলায় বলল, জুজুকে ভয় না পেলে জুজু কিচ্ছু করবে না। জুজুর চোখের দিকে তাকাতে হবে রত্না মাসি, সোজা চোখের দিকে। রত্না হঠাৎ করে হতভম্ব হয়ে যায়। ঘরের ভিতরের অন্ধকারটা যেন একটু বেশি। রত্না যেই ঘরের দরজার দিকে এগোতে যাবে, হঠাৎ দরাম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। আর তারপরেই আরেকটা অদ্ভুত কাণ্ড ঘটে। ঘরের ভিতর সাদা আলোটা যেন তীর করে জ্বলতে থাকে। আর সেই আলোতে রত্না দেখতে পায় ঘরের টেবিলের সামনে থাকা চেয়ারটার উপরে কে যেন একটা বসে আছে। এই ঘরে রত্না এর আগেও এসেছে। সে জানে ওই ঘরের চেয়ারের উপর কে বসে থাকত। তাই সেদিকে তাকিয়ে রত্না বলে, তুমি? ছোট কাকা মুখ তুলে তাকায় রত্নার দিকে। রত্না আতকে ওঠে। সেই বিভৎস মুখ, মাংস গলে গলে পড়ছে। মুখের নরক করটিটা যেন ভালোভাবে দেখা যাচ্ছে। সেই অবস্থায় ছোট কাকা হাসছে আর বলছে, বেশি কৌতূহল দেখাতে নেই রত্না। আজই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, না হলে কিন্তু সায়নীর যা অবস্থা হয়েছে সেটা তোরও হবে। রত্না ভয়ে কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ে মেঝের উপর। ছোট কাকা চেয়ার থেকে উঠে আসে তার দিকেই। একটু একটু করে এগোতে এগোতেই রত্নার মনে হয় তার পিছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে।
ঠিক তখনই শুনতে পায় বাইরে থেকে সুর করে বিল্টু বলছে, অন্ধকারকে ভয় পাও রত্না মাসি, বাইরের অন্ধকার ভেতরের অন্ধকার সব অন্ধকারকে ভয় পাও। রত্নার মনে পড়ে যায় সবকিছু। বিল্টু ছোট কাকা অর্থাৎ এই লোকটির তাকে পছন্দ হয়েছিল। এই বাড়িতে বছর 2 আগে মাসখানেকের জন্য থেকে গিয়েছিল রত্না। তখনই রত্না এবং ছোট কাকা অর্থাৎ বসন্তের সঙ্গে একটা সম্পর্ক একটু একটু করে গড়ে উঠতে শুরু করেছিল। ঠিক তখনই রত্নার বাড়ির লোকেরা কথাটা জানতে পারে। তখন তাকে এখান থেকে নিয়ে চলে যায়। অনেক অপমান করেছিল তারা বসন্তকে। কিন্তু বসন্তদা, তুমি কি ভেবেছিলে রত্না শুধু এই একদিন নয়, তারপর থেকে সব সময় উঠতে বসতে আমায় অপমান সহ্য করতে হয়েছে। একমাত্র আমার দাদা ছাড়া এই বাড়ির ছোটরাও অত কিছু বুঝতো না, তাই ওরা সব সময় আমায় ভালোবেসেছে। তোমার দিদি সব সময় আমায় অপমান করেছে। কিন্তু আমি তো কিছু করিনি, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। তোদের কাউকেই আমি মারবো না, কাউকেই আমি মারতে চাই না। সায়নী আর বিল্টুকে আমি খুব ভালোবাসতাম, তাই ওদের ছাড়া আমি থাকতে পারবো না, তাই ওদের আমি নিয়ে যাব। কিন্তু দিদি জামাইবাবু যে বলেছিল তুমি হারিয়ে গেছো, তোমায় হঠাৎ করে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা মিথ্যে বলেনি, বৌদি মিথ্যে বলেছিল। আমি বিষ খেয়েছিলাম, বিষ খেয়ে এই টেবিলের ওপরেই মরে পড়েছিলাম। সেদিন দাদা বাড়িতে ছিল না, অফিসের কাজে 2 দিনের জন্য বাইরে গিয়েছিল। সায়নী ছিল স্কুলে, আর বিল্টু প্রচন্ড জ্বরে গোটা দিন প্রায় নিচের ঘরেই ছিল। বৌদি সেটা বুঝতে পেরেছিল, কারণ মৃত্যুর সময় আমি একটা চিঠি লিখে গিয়েছিলাম। বৌদি আমাকে বাঁচতে দেয়নি। মৃত্যুর পর ওই ছাদের কাছে যে জলের ট্যাঙ্কিটা রয়েছে পুরনো, যেটা ব্যবহার করা হয় না, তার মধ্যে আমি রয়েছি, এখনো রয়েছি। ওই ট্যাঙ্কিটা বৌদি ভালো করে আটকে রেখেছে, আর তারপরেই তো ছাদের দিকে কারোর যাওয়ার পারমিশন নেই, সব বন্ধ। অবাক হয়ে কথাগুলো শুনছিল রত্না। হঠাৎ করেই ঘরের আলোটা তপ করে জ্বলে ওঠে, আর রত্না দেখতে পায় ঘরের বাইরে দরজার কাছে পড়ে রয়েছে বিল্টু। সঙ্গে সঙ্গে ছুটে যায় রত্না। বিল্টুকে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতেই শুনতে পায় উপর থেকে ছোট কাকার অদ্ভুত কণ্ঠস্বরে হাসির শব্দ। রত্নার মুখে কথাগুলো শুনে কেমন যেন আচমকা চমকে উঠেছিল বিল্টুর মা। নিজেকে একটু সামলে নিয়ে সে বলল, এসব তুই কি বলছিস রত্না? আমি কেন এসব করতে যাব বলতো? আমি কোনো কিছু করিনি। তুই নিশ্চয়ই কিছু একটা ভুল দেখেছিস। তোকে তো বলেছিলাম ওই ঘরটায় যাবি না। কিন্তু বসন্তদা চলে যাওয়ার পর তোমরা ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথা ঘামাওনি কেন? এখন তো আমার মনে হচ্ছে বসন্তদা সত্যি কথাই বলছে। ওই ছাদের কাছে গিয়ে ওই ট্যাঙ্কিটা আমার দেখা দরকার। তুমি যদি আমায় দেখতে না দাও তাহলে কিন্তু আমি সব কথা জামাইবাবুকে বলে দেবো, বলে দিলাম। এই ঘরে বসেই কথা বলছিল ওরা দুজন। পাশের ঘরে বিল্টুর বাবা আর বিল্টু একসঙ্গে টিভি দেখছে। বিল্টুর মনটাকে ভালো করার জন্য এই চেষ্টা। রত্না উঠে পড়ে ওই ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে তার চুলটা একটা হ্যাঁচকা টানে টেনে ধরে বিল্টুর মা। এক হাতে তার গলাটা চেপে ধরে হিসিস কণ্ঠে বলে ওঠে, এই যা করেছি বেশ করেছি, যা করেছি তোর জন্যই তো করেছি। ওই রকম একটা বাউন্ডুলে ভবঘুরে পাগল ছেলের সঙ্গে তোর বিয়ে হলে কি হতো বলতো? হ্যাঁ, তোর জন্য আমি কত ভালো ছেলে দেখব। এই বাড়িতে বিয়ে করে আমার কপাল পুড়েছে রে,
কিন্তু তোর ক্ষেত্রে তেমনটা হবে না, আমি হতে দেব না। তোর জন্যই তো আমি এত কিছু করেছি। রত্না এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে ফেলে, প্রায় চিৎকার করে বলে ওঠে, আমি বসন্তদাকে ভালোবাসতাম। বসন্তদা যেমনই হোক না কেন তেমন ভাবেই আমি তাকে ভালোবাসতাম। তোমার মতো আমার কোনো কিছুতে অত লোভ নেই। তোমার কি মনে হয় আমি জানি না তুমি প্রত্যেক মাসে বাপের বাড়িতে কেন যাও? সেখানে বিল্টু, সায়নী, জামাইবাবু কাউকে নিয়ে না গিয়ে 4-5 দিন করে কেন থেকে আসো আমি জানি না ভেবেছ? সেখানে যে তোমার সঙ্গে আরেকজনের সম্পর্ক আছে সে কথা আমি ভালো করে জানি। তোমার মনে অনেক লোভ দিদি, আর তার জন্যই এত ভালোভাবে সবকিছু থেকেও তুমি সবকিছু নষ্ট করছো। জামাইবাবুর মতো ভালো মানুষ পেয়েছো তাই, না হলে। কথাটা শুনে ঝট করে রাগ মাথায় উঠে আসে বিল্টুর মায়ের। সে আর সামলাতে পারে না নিজেকে। ঘরের ভিতরে টেবিলের ওপরে থাকা একটা ছুরি হাতে তুলে নিয়ে সোজা চালাতে যায় রত্নার গলা লক্ষ্য করে। ঘরের ভিতরটা অন্ধকার, আরেকটু হলেই ছুরিটা রত্নার গলায় এসে পড়ত। কিন্তু তার আগেই রত্নার ঠিক পিছনে দেওয়ালের উপরে একটা কালো ছায়া মূর্তি দেখে থমকে গেল বিল্টুর মা। তার হাত থেকে ছুরিটা পড়ে যায়। রত্না কিছু বুঝতে পারে না। প্রথমে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, তবে চোখ খুলতেই দেখতে পায় মাটির উপর বসে কাঁদতে শুরু করে দিয়েছে তার দিদি। রত্না পিছনে তাকাতে যায়, তার আগেই দরজার কাছ থেকে বিল্টু শক্ত গলায় বলে ওঠে, পিছনে তাকাবে না মাসি, তুমি জুজুকে ভয় পাবে। জুজুকে ভয় পেলে জুজু আরো ভয় দেখাবে। তুমি আমার কাছে এসো। রত্না এক ছুটে চলে যায় বাইরে। বিল্টুকে এখন কেমন যেন অন্যরকম লাগছে না? 7-8 বছরের ছেলেটা শক্ত চোখে তাকিয়ে রয়েছে তার মায়ের দিকে। বিল্টুর মায়ের দু চোখ বিস্ফারিত। দেওয়ালের দিকে তাকিয়ে সে যেন কিছু দেখতে পাচ্ছে, কিন্তু রত্না সেটা দেখতে পায় না। বিল্টু আবার বলে উঠল, যাদের মনে অন্ধকার তাদের জুজু ছাড়ে না, তাদের কাউকে ছাড়ে না। তোমাকেও ছাড়বে না মা। ওটা ওটা কে বিল্টু? তুই এমনভাবে কথা বলছিস কেন বাবা? তোর বাবাকে ডাক, তোর বাবাকে ডাক। আমাকে বাঁচা বিল্টু, আমাকে বাঁচা। বিল্টু অদ্ভুতভাবে হাসে, তারপর দেয়ালের দিকে তাকিয়ে যেন কাকে বলে, আমার মায়ের জন্যই আমার ছোট কাকা মরেছে, তাই না জুজু? আমার মাকে তুমি শাস্তি দাও, আমার মাকে তুমি শাস্তি দাও জুজু। রত্না অবাক হয়ে তাকিয়ে দেখে বিল্টুর গোটা শরীরটা একবার থরথর করে কেঁপে ওঠে, আর তারপরেই সে সোজা ঢুকে আসে ঘরের ভিতর। মেঝেতে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে এগিয়ে আসে তার মায়ের দিকে। রত্না চিৎকার করে কিছু একটা বলতে যাবেই তার আগে বিল্টু তার হাতে ধরা সেই ধারালো ছুরিটার আঘাতে আঘাতে তার মায়ের গোটা মুখটা ক্ষতবিক্ষত করে দেয়। যতক্ষণে টিভির ঘর থেকে ঘুম ভেঙে বিল্টুর বাবা উঠে এসেছে সেই ঘরে, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। কিন্তু এইবারেও পুলিশ কিছুই করতে পারেনি, কারণ রত্নার কিছুই মনে ছিল না। আশ্চর্য ব্যাপার, রত্না নামের মেয়েটি ওইখানেই দাঁড়িয়েছিল। সে নিজেই বলেছে যে তার দিদি তাকে মারার চেষ্টা করেছিল ওই ছুরিটা দিয়ে। তারপর কিছু একটা দেখে সে ভয় পেয়ে যায়। তখন রত্না ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু তারপরেই নাকি তার আর কোনো কিছু মনে নেই। আমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। বিল্টু আমার কাছেই ছিল। যখন ঘুম ভাঙে গিয়ে দেখি রত্না বাইরে মেঝের ওপর পড়ে রয়েছে, বিল্টু পড়ে রয়েছে ঘরে, আর ছুরিটা কমলিকার হাতে। চারদিকে রক্ত। সে নিজেই নিজের মুখ গলা অমন বিভৎসভাবে কেটেছে। আমি কিছু বুঝতে পারছি না ইন্সপেক্টর। দেখুন, রত্নার কথা মতো ওই জলের ট্যাঙ্ক থেকে আপনার ভাইয়ের মৃতদেহটা উদ্ধার করা গেছে, আর সে যে বিষ খেয়ে মারা গিয়েছিল সেটা বুঝতে পেরেছি। কিন্তু তার মৃতদেহটা লুকিয়ে রাখার ব্যাপারে আপনার স্ত্রীর যে হাত আছে সেটা রত্না জানিয়েছে। একটা কথা বলি, রত্নাকে বেশি দিন এখানে রাখবেন না। সে ভীষণ ভয় পেয়েছে, আর আপনার ছেলেটাকে একটু সাবধানে রাখবেন। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
যে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন, কেমন? পুলিশ চলে যেতেই বিল্টুর বাবা ফিরে আসে ঘরে। বিল্টু চুপ করে বসে টিভি দেখছে। টিভিতে একটা কার্টুন চলছে। সে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। রত্নাকে আর কয়েকটা দিন রাখতে হবে। আসলে রান্নাবান্নার ব্যাপারটা তিনি একা একা সামলাতে পারবেন না। মেয়েটা ভালো। রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে রত্নাকে রাতের রান্নার কথা বলে দিয়ে ঘরে এসে বিল্টুর বাবা দেখতে পায় বিল্টু সেখানে নেই। এই তো এইমাত্র এখানে ছিল, কোথায় গেল এর মধ্যে? রান্নাঘর থেকে রত্নাকে ডেকে নিয়ে দুজনে মিলে একতলায় বিল্টুকে খুঁজল। তারপর সেখানে না পেয়ে রত্না বলে উঠল, দোতলায় বসন্তদার ঘরে যায়নি তো? তারা ছুটে যায় সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে এক পা করে উপরের দিকে উঠতে থাকে ওরা। তখন শুনতে পায় ঘরের ভিতর থেকে ভেসে আসছে বিল্টুর গলা আর তার হাসির শব্দ। বিল্টু বলছে, জুজু বলেছে আজ আমায় নিয়ে যাবে, জুজুর সঙ্গে ছোট কাকা। তারপর থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, তাই না? বাবাকেও নিয়ে চলো, তাহলেই তো আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো। ভয়ে কাঁদতে কাঁদতে বিল্টুর বাবা রত্না সিঁড়ি বেয়ে উঠে আসে উপরের ঘরে। দরজার সামনে এসে দাঁড়াতেই ওরা অবাক হয়ে যায়। দরজাটা বাইরে থেকে তালা দেওয়া। এই দরজায় আজ সকালে নিজের হাতে তালা দিয়েছে বিল্টুর বাবা। ঘরের ভিতর থেকে বিল্টু আরো কিছু যেন বলছে, কিন্তু বিল্টুর গলার আওয়াজ ছাপিয়ে শোনা যায় আরো একটা চেনা গলা। ছোট কাকা বলছে, দাদাকে আমি বড় ভালোবাসি রে, দাদা আমাকে খুব ভালোবাসে। আর রত্না, তোকেও আমি খুব ভালোবাসি। তোদের সবাইকে নিয়ে যাব। জুজু যদি আসে তাহলে তোদের সবাইকে নিয়ে যাবে, কি বলিস? বিল্টু হাসে, ছোট কাকাও হাসে। আর ওরা ঠিক তখনই লক্ষ্য করে তাদের দিকে রাতের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া, যেটা এক পা করে এগিয়ে আসছে এই দিকে। সেই কালো ছায়াটার দুটো চোখ লাল টকটকে, আর কিছু বোঝা যায় না। রত্না বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বিল্টুর বাবা বুঝতে পারল এটা হলো সেই জুজু। ছোটবেলায় তার ভাই বসন্ত একবার জুজু দেখেছিল, মাত্র একবার। আর তারপর থেকেই তো তার গোটা জীবনটা বদলে গিয়েছিল। ঘরের ভেতর থেকে একটা ছিটকিনি খোলার শব্দ শোনা যায়, আর তারপরেই ওরা দুজন অবাক হয়ে তাকায় ঘরের ভিতরের অন্ধকারের দিকে। শুধু বিল্টুর বাবার মুখ থেকে বেরিয়ে আসে একটাই কথা, জুজু। এতক্ষণ আপনারা শুনছিলেন জুজু যদি আসে, রচনা সুকান্ত দাস, গল্পের সূত্রধার আমি সায়ন্তন, গল্প পাঠে ছিল অরিজিৎ। অন্যান্য চরিত্রে অভিনয় করলেন মঞ্জিষ্ঠা, রৌনক, তৃষা ভট্টাচার্য, উড়না, সৃষ্টি, সৌরভ, ঋদ্ধি এবং নীল। গল্পের নাট্যরূপ নির্মাণ দিশানি, শব্দ সংযোজন পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রণজয়, প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।